বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের গত ফিনান্স ক্লাসগুলোতে আমরা অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং বর্তমান মূল্য সংক্রান্ত কিছু অঙ্ক আমরা তোমাদের করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভবিষ্যৎ মূল্যের কিস্তির অঙ্ক, অসমান কিস্তির অঙ্ক এবং সঞ্চয়পত্র রিলেটেড কিছু অঙ্ক আছে যেগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই অঙ্কগুলোই বাসায় আগে প্র্যাকটিস করে নিবে, তারপর তোমরা পরবর্তীতে বইয়ের অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। সো চলো আজকে আমরা প্রথমেই দেখি যে ভবিষ্যৎ মূল্যের কিস্তির অঙ্ক আমরা কিভাবে সমাধান করব। এরকম একটা প্রশ্ন আগে আমরা দেখে নিই। দেখো, এখানে উল্লেখ আছে উদ্দীপকে, তুমি আজ থেকে 5 বছর পর একটি বাড়ি কিনবে। এই সময় তোমাকে এককালীন হিসেবে পরিশোধ করতে হবে 50 লক্ষ টাকা। প্রশ্নে যে ভ্যালুটা উল্লেখ রয়েছে, আগে আমাকে বুঝতে হবে এটা কোন ভ্যালু। তুমি বাড়ি কিনবে 5 বছর পর, তাহলে অবশ্যই এই ভ্যালুটা হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। এই অর্থ সঞ্চয়ের জন্য তুমি প্রতি মাসের শুরুতে জনতা ব্যাংকে সঞ্চয় হিসাবে সমপরিমাণ কিস্তিতে আগামী 5 বছর যাবত টাকা জমা করতে চাও। সুদের হার 6% হলে প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা করে জমা করতে হবে। আমরা একদম শুরুতেই যখন বলে দিয়েছিলাম যে কিস্তির অঙ্ক তুমি কিভাবে বুঝবে, প্রশ্নে টাকার পরিমাণের সাথে যদি প্রতি বছর প্রতি মাস এই ধরনের বিষয় উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝবো কিস্তি সূত্র ব্যবহার করতে হবে, অথবা যদি প্রশ্নে কিস্তি নির্ণয় করতে বলে তাহলে আমরা বুঝবো সেখানে আমাদের কিস্তি সূত্র নির্ণয় করতে হবে। এখানে দেখো প্রশ্নের শেষে কিন্তু আমাদের বলে দিয়েছে যে প্রতি কিস্তিতে তুমি কত টাকা করে জমা করতে চাও, তাহলে অবশ্যই আমাকে এখানে কিস্তি নির্ণয় করতে হবে, কিস্তি সূত্র আমি এখানে ব্যবহার করব। কিন্তু আমি আগেও বলে নিয়েছিলাম যে কিস্তির অঙ্ক হলে প্রশ্নে যেই ভ্যালু উল্লেখ থাকবে সেই ভ্যালুর কিস্তি সূত্র তুমি ব্যবহার করবে। এখানে যেহেতু আমাদের ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য উল্লেখ রয়েছে, তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ মূল্যের কিস্তি সূত্র ব্যবহার করতে হবে এবং শুরুতে এই কথাটি উল্লেখ রয়েছে, তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের কিস্তির শুরুর সূত্র ব্যবহার করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। চলো আমরা একটু সমাধানটা দেখে আসি। দেখো, আমরা প্রথমেই লিখবো আমাদের কি কি দেওয়া আছে। এফবি 50 লক্ষ টাকা, আয় সুদের হার 6%, এন্ড 5 বছর, এম আমাদের যেহেতু আমি বলে নিয়েছিলাম কিস্তি যেভাবে হবে এমও ঠিক সেভাবেই হবে। যেহেতু কিস্তি বলে দিয়েছিল প্রতি মাস, তাহলে এম এর মান হচ্ছে 12। আমাকে নির্ণয় করতে হবে এ ইকুয়াল টু হোয়াট, মানে কিস্তির মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সূত্রে মান বসাই। এই হচ্ছে আমাদের সূত্র, ভবিষ্যৎ মূল্য কিস্তি নির্ণয়ের শুরু সূত্র। এইভাবে আমরা সূত্র লিখলাম, লেখার পরে এই যে মানগুলো বসালাম। একটু খেয়াল করে দেখবে তোমরা, যে স্টেপে আমরা ক্যালকুলেশন করে দেওয়ার চেষ্টা করেছি সেই স্টেপেই তোমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবা। পরবর্তীতে যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমরা সেটা সংক্ষেপে করার চেষ্টা করবে। এই পর্যন্ত আমাদের এই অবস্থায় মান আসলো। পরবর্তীতে আমরা দেখো ক্যালকুলেশন গুলো, এইভাবে আমরা এর মান পেয়ে গেলাম ৭১,২৯৭। এখানে দশমিকের কারণে হয়তো বা কারো মান কম বেশি হতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। তবে মূল অ্যান্সারটা যেমন ৭১,২০০, এটা কিন্তু ঠিক থাকতে হবে। ৭১,০০০ বা ৭১,০০০ অবশ্যই আসতে হবে। 200 বা সামথিং এরকম কিছু ডিফারেন্স দশমিকের কারণে ফিনান্সে হয়ে থাকে, যেটা তোমরা হয়তো বা 9 10 ওই ফিনান্সের অঙ্ক করার সময় দেখেছো। ওইটা কোনো বিষয় না, কিন্তু মূল অ্যান্সারটা তোমার ঠিক থাকলে দশমিকের পরে একটু কম বেশি হতে পারে, এটা কোনো বিষয় না। তো আমাদের এর মান চলে আসলো ৭১,২৯৭। এইভাবে ভবিষ্যৎ মূল্যের কিস্তির অঙ্কগুলো আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ভবিষ্যৎ মূল্যের কিস্তির অঙ্ক আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা একটি অসমান কিস্তির অঙ্ক চলে যাচ্ছি। অসমান কিস্তির অঙ্কে চলে যাওয়ার আগে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অসমান কিস্তির ক্ষেত্রে যদি প্রশ্নে কিছু বলে না দেয়, অসমান কিস্তির অঙ্ক দেওয়া আছে, যদি প্রশ্নে কিছু উল্লেখ না থাকে, তাহলে তুমি মনে করবে অসমান কিস্তির যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো এক একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। অবশ্যই তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি, অসমান কিস্তির যে ভ্যালুগুলো দেওয়া থাকবে এই সম্বন্ধে যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে তুমি মনে করবে ভ্যালুগুলো ফিউচার ভ্যালু, তোমাকে নির্ণয় করতে হবে প্রেজেন্ট ভ্যালু। আর যদি বলে দেয় যে অসমান কিস্তির টাকাগুলো হচ্ছে ভবিষ্যৎ মূল্য, তাহলে তুমি বর্তমান মূল্য নির্ণয় করবে। অথবা যদি উদ্দীপকে বলে দেয় অসমান কিস্তির টাকাগুলো হচ্ছে বর্তমান মূল্য, সেক্ষেত্রে অবশ্যই তুমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবে। এই জিনিসটা মাথায় রাখলে আশা করি অসমান কিস্তির অঙ্কের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। চলো আমরা একটু উদ্দীপক দেখে আসি। আরিফ এইচএসসি পাস করার পর ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন। আরিফ তার বাবার কাছ থেকে প্রাপ্ত 1 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 5 বছরের জন্য 10% সুদে জমা রাখেন। আরিফের বড় ভাই আরিফকে দোকান করার পরামর্শ দিলেন, যেখান থেকে আগামী 5 বছর নগদ আন্তঃপ্রবাহ হবে যথাক্রমে 15,000, 28,000,
20,000, 25,000 ও 32,000 টাকা। এই যে আরিফের বড় ভাই আরিফকে যে পরামর্শটা দিল এবং সেখান থেকে সে যে অর্থগুলো পাবে, দেখো এগুলো এক এক বছর এক এক রকম। অসমান কিস্তির অঙ্ক, এটাই হচ্ছে অসমান কিস্তির অঙ্কের প্রেজেন্টেশন, বা এভাবে অসমান কিস্তির অঙ্কের গুলো থাকে যে এক এক বছর এক এক রকম টাকা তুমি পাবা। এটা থাকলেই তুমি বুঝবা সেটা হচ্ছে অসমান কিস্তির অঙ্ক। তোমাকে অসমান কিস্তির সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে হবে। পরবর্তীতে আরিফের বন্ধু শফিক পরামর্শ দিলেন ফটোকপি মেশিনের ব্যবসা শুরু করার জন্য, যেখান থেকে আগামী 5 বছর প্রত্যেক বছর নগদ আন্তঃপ্রবাহ হবে 30,000 টাকা। আরিফের বন্ধু তাকে আবার পরামর্শ দিল ফটোকপি মেশিন ব্যবসা শুরু করার জন্য, যেখান থেকে সে প্রত্যেক বছর 30,000 টাকা করে পাবে। খেয়াল করে দেখো, এই 30,000 টাকার সাথে যেহেতু প্রত্যেক বছর উল্লেখ রয়েছে, তাহলে আরিফের বন্ধুর পরামর্শের টাকাটা হচ্ছে কিস্তির মান এখানে উল্লেখ রয়েছে। এখানে অবশ্যই কিস্তির মান উল্লেখ রয়েছে। উদ্দীপকটা মোটামুটি আমরা বুঝলাম। প্রত্যাশিত আয় হার 12%, আরিফ সিদ্ধান্তহীনতায় ভুগছেন। উনি কি করবেন সেটা নিয়ে উনি চিন্তার মধ্যে আছেন। দেখি আমাদের প্রথম সমাধানটা কি করতে বলা হয়েছে। আরিফের ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। এখানে অঙ্কের মূল ঘটনা হচ্ছে 3টি। আরিফের কাছে 1 লক্ষ টাকা আছে, এটা উনি সোনালী ব্যাংকে জমা রাখছেন। আরিফের বড় ভাই তাকে মুদি ব্যবসা করার পরামর্শ দিয়েছেন। আরিফের বন্ধু তাকে ফটোকপি মেশিনের ব্যবসা করার পরামর্শ দিয়েছেন। এই 3টা ঘটনা মূলত এখানে উল্লেখ রয়েছে। আমাদের উদ্দীপক প্রশ্নে বলা হয়েছে যে ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। আরিফ তার বাবার কাছ থেকে যে টাকাটা পেয়ে ব্যাংকে জমা রেখেছে, এই অর্থের ভবিষ্যৎ মূল্য তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে এটা কি কিস্তির অঙ্ক নাকি এককালীনের অঙ্ক। খেয়াল করে দেখো যে প্রাপ্ত 1 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 5 বছরের জন্য উনি জমা রেখেছেন, এই টাকাটা উনি পেয়ে গেছেন, তার মানে অবশ্যই এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এবং প্রশ্নে তোমাকে বলে দিয়েছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। যেহেতু এখানে এককালীনের অর্থের কথা বলা রয়েছে, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাকে এককালীনের ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করতে হবে। এখানে কোনো চক্রবৃদ্ধির কথা উল্লেখ নেই, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের অবশ্যই প্রথম সূত্রটি ব্যবহার করলে আমরা সমাধানটা পেয়ে যাব। চলো আমরা সমাধানটা একটু দেখে আসি। খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে প্রাপ্ত অর্থ মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আমার দেওয়া আছে, সুদের হার ছিল 10%, n এর মান 5, FB আমাকে বের করতে হবে। আমরা জানি FB PB * 1 + I পাওয়ার n, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এককালীনের সূত্র। আমরা মান বসিয়ে আমার সমাধানটা পেয়ে গেলাম 1,61,051 টাকা। এই হচ্ছে আরিফের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা পেয়ে গেলাম। পরবর্তী উদ্দীপকে কি বলা হয়েছে, প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখি। আরিফের কোন ব্যবসাটি বেশি লাভজনক তা বিশ্লেষণ করো। আরিফের 2টি ব্যবসা করার সে পরামর্শ পেয়েছেন। একটি হচ্ছে তার বড় ভাই তাকে মুদি দোকান করার পরামর্শ দিলেন, আর একটি হচ্ছে তার বন্ধু তাকে ফটোকপি মেশিন করার পরামর্শ দিলেন। এখন কথা হচ্ছে আমি যে তাকে সিদ্ধান্ত দিব যে উনি কি করবেন, আমি কি বের করে এখানে পরামর্শ দিব। প্রশ্নে কিন্তু কোনো উল্লেখ নেই যে আমি কোন ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু বের করে ওনাকে পরামর্শ দিব। তো আমাদের এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি প্রথমেই তোমাদের বলে নিয়েছিলাম যে অসমান কিস্তির ক্ষেত্রে যদি প্রশ্নে ভ্যালুগুলো সম্বন্ধে কিছু বলা না থাকে, তাহলে তুমি মনে করবে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক একটি ফিউচার ভ্যালু, প্রত্যেকটি ভ্যালু হচ্ছে এক একটি ফিউচার ভ্যালু, তাহলে অবশ্যই তোমাকে সেখানে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা যদি আরিফের প্রথম সিদ্ধান্তের অঙ্কে যাই যে মুদি দোকান করলে সে কি পাবে বা তার কিরকম টাকা আসবে, যেহেতু প্রশ্নে অর্থগুলো সম্বন্ধে কোনো কিছু উল্লেখ নেই, তাহলে অবশ্যই আমাকে এখানে ফিউচার ভ্যালু মনে করতে হবে। এগুলো দেওয়া আছে, তাহলে এই ফিউচার ভ্যালুগুলোর অবশ্যই আমাকে প্রেজেন্ট ভ্যালু ব্যবহার করতে হবে বা প্রেজেন্ট ভ্যালু আমাকে বের করতে হবে। তো এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা ফিউচার ভ্যালু মনে করব এবং অবশ্যই আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব। তো এখানে প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে অবশ্যই আমাকে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের যে অসমান কিস্তির সূত্রটি রয়েছে, সেই সূত্রটি ব্যবহার করে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। চলো আমরা দোকান দিলে সে কি ধরনের প্রেজেন্ট ভ্যালু পাবে আমরা সমাধানটা দেখে আসি। দেখো, আমি বলে নিয়েছিলাম প্রত্যেকটা ভ্যালুকে তুমি ফিউচার ভ্যালু মনে করবে। FB1 15,000, FB2 28,000, FB3 20,000, 4 25,000, FB5 32,000। এই ফিউচার ভ্যালুগুলো তার দেওয়া রয়েছে। সুদের হার ছিল 12%, N5 তোমাকে বের করতে হবে PB কত। চলো আমরা সমাধানটা দেখে আসি। এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের অসমান কিস্তির সূত্র। এখানে প্রত্যেকটা ভ্যালু তোমরা এভাবে বসাবে
বসায় ক্যালকুলেটরে খুব সহজেই তোমরা এই পুরো অংশটুকু সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই পুরো অংশটুকু ক্যালকুলেটরে বসিয়ে প্রেস করলে দেখবা যে তোমাদের এরকম ভ্যালু চলে আসবে। এখানে একটা বিষয় তোমরা একটু সাবধান থাকবে যে এখানে তোমাদের দশমিকের পরে যে মানগুলো আসবে সেগুলো তোমরা না নেওয়ার চেষ্টা করবে, কারণ দশমিকের পরে মান আসলে তোমাকে কিন্তু বারবার সংখ্যা প্রেস করতে হবে, এখানে বারবার সংখ্যাটা লিখতে হবে, যেটা লিখতে গেলে তোমার অতিরিক্ত সময় চলে যাবে। তাই দশমিকের আগ পর্যন্ত তুমি মানগুলো নেওয়ার চেষ্টা করবে এবং এভাবে সমাধান করলে দেখো এই দোকান দিলে তার ব্যবসায়ের প্রেজেন্ট ভ্যালু আসবে ৮৩,৯৯৬। এখন আমরা দোকানের প্রেজেন্ট ভ্যালু বের করলাম যে দোকানের ব্যবসা দিলে সে এরকম বর্তমান মূল্য পাবে। চলো আমরা দেখি উদ্দীপকটা আরেকটু দেখে আসি। তো আরিফের ব্যবসায় লাভজনকতা বিশ্লেষণ করো। এক্ষেত্রে আমাদের এই দোকান এবং ফটোকপি মেশিন দুইটাকেই কম্পেয়ার করে আমাদের ওনাকে একটা সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতে হবে। সো আমরা দোকানের তো প্রেজেন্ট ভ্যালু বের করে ফেললাম। দোকানের প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে বের করলাম, যেহেতু এখানে আমাদের অসমান কিস্তির টাকাগুলো ফিউচার ভ্যালু, এই হিসেবে আমরা এটা প্রেজেন্ট ভ্যালু বের করে নিয়েছি। তাহলে উনি ফটোকপি মেশিন কিনলে প্রত্যেক বছর উনি ৩০,০০০ টাকা করে পাবেন। আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে টাকার সাথে যদি প্রত্যেক বছর থাকে অবশ্যই সেটা হবে আমাদের কিস্তির মান। তাহলে ফটোকপি মেশিন যে টাকাটা দেওয়া আছে এটা হচ্ছে অবশ্যই কিস্তির মান, মানে এর মান তোমাকে দেওয়া আছে। তাহলে তুমি এই কিস্তির কি নির্ণয় করবে, যেহেতু তুমি দুইটা বিষয়ের মধ্যে তুলনা করতেছো, দুইটা বিষয়ের ভ্যালু অবশ্যই সেম হইতে হবে। তুমি দোকানের প্রেজেন্ট ভ্যালু বের করেছো, তাহলে ফটোকপি মেশিনেরও অবশ্যই তোমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করে তুমি তাকে কম্পারেটিভলি একটা সিদ্ধান্ত দিয়ে দিবে। এখন যেহেতু এখানে কিস্তির মান উল্লেখ আছে, তাহলে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে কিস্তির সূত্র ব্যবহার করে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এখানে দেখো কিস্তির ক্ষেত্রে কিন্তু শুরু শেষ কিছু উল্লেখ নেই। আমরা আগেই বলে নিয়েছিলাম যদি কিস্তির অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমাকে কিস্তির শেষের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা অঙ্কের সমাধানটা একটু দেখে আসি। দেখো এখানে আমার এ দেওয়া ছিল ৩০,০০০, আই সুদের হার 12%, এম 5, যেহেতু প্রত্যেক বছর উল্লেখ ছিল তাহলে এম এর মান হবে 1। আমাকে নির্ণয় করতে হবে প্রেজেন্ট ভ্যালু। সমাধানটা এই যে হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র। আমরা সূত্র লিখলাম, মান বসানোর পরে আমাদের ফাইনালি রেজাল্টটা চলে আসবে ১,৮৮,১৫০ টাকা। মুদি দোকান করলে উনি পাবে ৮৩,৯৯৬ টাকা, আর ফটোকপি মেশিন ব্যবসা দিলে উনি বর্তমানে পাবে ১,৮৮,১৫০ টাকা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটা প্রেজেন্ট ভ্যালু হোক আর ফিউচার ভ্যালু হোক, তুমি যদি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করো সেই ক্ষেত্রে তুমি বেশি টাকা গ্রহণ করবে, আর তুমি যদি ফিউচার ভ্যালু নির্ণয় করো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই বেশি টাকাই গ্রহণ করবে, কারণ এখানে টাকা পাওয়ার বিষয়। টাকা পাওয়ার ক্ষেত্রে সবসময় বেশিটা, আর টাকা দেওয়ার ক্ষেত্রে সবসময় কমটাকে তোমরা গ্রহণ করবে। তাহলে দুইটা ভ্যালুর মধ্যে যেহেতু আমি টাকা পাচ্ছি, দুইটা ভ্যালুর মধ্যে যেহেতু আমার ফটোকপি মেশিনের টাকাটা বেশি, তাহলে অবশ্যই আমি তাকে ফটোকপি মেশিনের ব্যবসাটি চয়েস করার জন্য তাকে পরামর্শ দিতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্ক। এখানে আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে সরল সুদের অঙ্ক। সরল সুদ বলতে আমরা কি বুঝবো? চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা বলে নিয়েছিলাম সুদ আসলের উপর যে সুদ নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদের সংজ্ঞাটা হচ্ছে শুধুমাত্র আসলের উপর যে সুদ নির্ণয় করা হবে। আমি আবারও বলছি, শুধুমাত্র আসলের উপর যে সুদ নির্ণয় করা হবে সেটাকে বলা হচ্ছে সরল সুদ। আমাদের দেশে সাধারণত সঞ্চয়পত্র বা ডাকঘ সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই সূত্রটা বা এই ফরম্যাটটা বেশি ব্যবহার করা হয়। সো তোমরা উদ্দীপকে যদি দেখো যে তোমাকে সরল সুদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হয়েছে, অথবা সঞ্চয়পত্রের কথা উল্লেখ করে তোমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে তুমি বুঝবা যে এখানে সরল সুদের সূত্র ব্যবহার করা হবে। আমি আবারও বলছি, সঞ্চয়পত্র অথবা সরল সুদ এরকম স্পেসিফিক যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করার চেষ্টা করবো। আমরা সূত্রটা একটু দেখে আসি। এই হচ্ছে তোমাদের সরল সুদের সূত্রের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের অঙ্ক। F = PB + PIN। পিবি মানে বর্তমান মূল্য, পি মানেও বর্তমান মূল্য বা আসল। আমি আবারও বলছি, পিবি মানেও বর্তমান মূল্য, পি মানেও হচ্ছে বর্তমান মূল্য বা আসল, আই সুদের হার, আর এন হচ্ছে মেয়াদ। এই হচ্ছে তোমাদের সরল সুদের সূত্র। চলো আমরা এই আলোকে একটা অঙ্ক দেখে আসি। জনাব রহমত একটি বাণিজ্যিক ব্যাংক 7 বছরে দ্বিগুণ হওয়ার জন্য 1 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বড় ভাইয়ের পরামর্শে ব্যাংকে না রেখে 15% মুনাফায় এই মেয়াদের সঞ্চয়পত্র ক্রয় করেন। উনি একটি সঞ্চয়পত্র ক্রয় করেছেন 1 লক্ষ টাকা। জনাব রহমতের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। খেয়াল করে দেখবে, এখানে যেহেতু আমাদের সঞ্চয়পত্রের কথা উল্লেখ রয়েছে, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমরা সরল সুদের সূত্র ব্যবহার করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো
তো আমরা দেখি এখানে আমাদের কি কি দেওয়া ছিল। যেহেতু উনি 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছেন, এটা অবশ্যই আমাদের বর্তমান মূল্য, যেটাকে আমরা পিবি বা শুধু পি দিয়েও প্রকাশ করতে পারি। পিবি/পি 1 লক্ষ টাকা আমাদের দেওয়া আছে। আয় সুদের হার 15%, এক মেয়াদ 7 বছর, আমাকে বের করতে হবে এফডি বা ভবিষ্যৎ মূল্য। চলো আমরা সমাধানটা দেখি। এই হচ্ছে আমাদের সূত্র, আমরা বসালাম, মান বসালাম 3, 8 লক্ষ, সুদের হারটা গুণ দিব, সময় গুণ দিব, টোটালি আমার ফাইনালি রেজাল্ট চলে আসলো 2,05,000 টাকা। এই হচ্ছে আমাদের সরল সুদের সূত্রের একটা অঙ্ক আমরা দেখলাম। এরকম অঙ্ক তোমরা বাসায় আসলে আশা করি যে বই থেকে প্র্যাকটিস করবে নিজেরা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে রুল 72 বা রুল 69। এটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।